আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। ইউক্রেনের পাল্টা আক্রমণকে ব্যর্থ বললেন পুতিন। মিয়ানমারে 2 বছরে 4,000 নাগরিক নিহত। এবার প্রকাশ্যে এলেন রুশ শীর্ষ জেনারেল সুরোভিকিন। মণিপুর নিয়ে জাতিসংঘের রিপোর্টে ক্ষুব্ধ ভারত। এবার আকাশসীমা খুলে দিল নাইজার। সর্বশেষ জানিয়ে দেব মস্কোমুখী 3টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ইউক্রেনের পাল্টা আক্রমণকে ব্যর্থ বললেন পুতিন। রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের পাল্টা আক্রমণ ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার কৃষ্ণ সাগরের অবকাশ যাপন কেন্দ্র সোচিতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের সঙ্গে নিরাপদে ইউক্রেনের শস্য রপ্তানি চুক্তিকে পুনর্জীবিত করার বিষয়টি নিয়ে বৈঠক করেন পুতিন। বৈঠকে পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি যুদ্ধক্ষেত্রের কিয়েভের অগ্রযাত্রা সংবাদকে অস্বীকার করেন এবং জানান তারা সামনে আগাতে পারেনি, বরং তাদের আক্রমণ ব্যর্থ হয়েছে। পুতিন বলেন, ইউক্রেনের পাল্টা হামলা স্থবির হয়নি, বরং ব্যর্থ হয়েছে। পরিস্থিতির সামনে এরকমই থাকবে বলে আশা করছেন তিনি। এদিকে দাবি পূরণ না হলে রাশিয়ার শস্য চুক্তি নবায়ন করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, রাশিয়ার শস্য চুক্তি নবায়ন করতে প্রস্তুত হবে, তবে পশ্চিমা দেশগুলো রাশিয়ার দাবি পূরণ না করা পর্যন্ত মস্কো এই চুক্তি কার্যকর করবে না। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনের শস্য নিরাপদে রপ্তানির বিষয়ে পুতিন তার এই অবস্থান পুনর্ব্যক্ত করেন। পুতিন বলেন, আমরা শস্য চুক্তি পুনর্জীবিত করতে বিবেচনা করার জন্য প্রস্তুত। রুশ কৃষি রপ্তানির উপর নিষেধাজ্ঞা তুলে নিলে এই চুক্তি সম্পূর্ণরূপে বাস্তবায়ন করা হবে। মিয়ানমারে 2 বছরে 4,000 নাগরিক নিহত। সেনা অভ্যুত্থানের পর থেকে জান্তার ভয়ালো থাবায় একের পর এক প্রাণ হারাচ্ছেন মিয়ানমারের অসহায় সাধারণ মানুষ। দিন দিন বেড়েই চলেছে সেনাদের নির্মম অত্যাচার, মর্টার শেল, ক্রসফায়ার, গুলিবর্ষণ, ল্যান্ডমাইন ও বিমান হামলা। দেশটিতে নিত্যদিনের ঘটনা। জান্তার বর্বরতার শিকার হয়ে প্রতিনিয়ত প্রাণ হারাচ্ছেন নিরীহ মানুষ। ধ্বংস হচ্ছে বাড়িঘর, ক্লিনিক সহ বেসামরিক নানা অবকাঠামো। রোববার স্থানীয় গণমাধ্যম ইরাবতীর এক প্রতিবেদনে বলা হয়েছে, গত 2 বছর জান্তার সহিংসতায় নিহত হয়েছেন 4,000 বেসামরিক নাগরিক। 1 ফেব্রুয়ারি 2021 থেকে 2023 সালের 24 আগস্ট পর্যন্ত এই হত্যাকাণ্ডের পরিসংখ্যান। বেসামরিক মৃতগুলোর 67% রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত। দেশটির 4 অঞ্চলের সাগাইং, ম্যাগওয়ে, মান্দালে এবং ইয়াঙ্গুনে অভ্যুত্থানের পর প্রথম 6 মাসে জান্তাদের দমন-পীড়নের সর্বাধিক সংখ্যক বেসামরিক মৃত্যুর ঘটনা ঘটেছে। অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স করা জরিপে বেসামরিকদের হতাহতের এ ঘটনা উঠে আসে। এপিপি অনুমানে জান্তাদের হামলা জোরদার করায় চলতি বছরের 1 জানুয়ারি থেকে 24 আগস্টের মধ্যে কমপক্ষে 1080 জন বেসামরিক লোক নিহত হয়েছে। তাদের নৃশংসতার শিকার হয়ে প্রতি মাসে গড়ে 130 জন বেসামরিক লোক নিহত হন। 2021 সালের 1 ডিসেম্বর থেকে 2022 ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় 3000 বেসামরিক লোক হত্যা করা হয়েছে। দেশটির সাগাইং অঞ্চলের শক্ত ঘাঁটিতে সর্বাধিক সংখ্যক বেসামরিক হতাহতের খবর পাওয়া গেছে। শুধুমাত্র সাগাইং অঞ্চলে প্রায় 1800 বেসামরিক লোক নিহত হয়েছিলেন। মোট বেসামরিক মৃত্যুর সংখ্যা প্রায় 45%। হত্যাকাণ্ড নয়, জান্তা বাহিনী এই অঞ্চলে কয়েক হাজার বাড়িঘরও পুড়িয়ে দিয়েছে। চলতি বছরে এ পর্যন্ত 600 জনেরও বেশি নারীকে হত্যা করা হয়েছে এবং 18টি ধর্ষণের ঘটনা ঘটেছে। এবছরের এপ্রিলের সর্বোচ্চ সংখ্যক 270 জন হত্যাকাণ্ড রেকর্ড করা হয়। মিয়ানমার ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড সিকিউরিটি পরিচালক ডক্টর মিন জাও উ বলেন, মিয়ানমারের বেসামরিক লোকেরা সহিংসতা বৃদ্ধির জন্য নিজেদের প্রস্তুত করছে। গৃহযুদ্ধ পরবর্তী পর্যায়ে বাড়লে বড় আকারের প্রতিশোধমূলক হত্যা সহ রাজনৈতিক হত্যার বিশাল সম্ভাবনা রয়েছে। এই প্রতিবেদনটি জাতিসংঘ এবং আসিয়ানের মতো বিশ্ব সংস্থাগুলোর জন্য বিপদের ঘণ্টা। প্রকাশ্যে এলেন রুশ শীর্ষ জেনারেল সুরোভিকিন। ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিন বিদ্রোহ করার পর থেকে তাকে আর জনসম্মুখে দেখা যায়নি, কিন্তু আড়াল ভঙ্গ করে আবার তাকে জনসম্মুখে দেখা গেছে। তিনি রাশিয়ার শীর্ষ জেনারেল সের্গেই সুরোভিকিন। সের্গেই সুরোভিকিন ওয়াগনার বস ইয়েভগেনি প্রিগোজিনের ঘনিষ্ঠ বলে মনে করা হয়। গত মাসে একটি বিমান দুর্ঘটনায় নিহত হন প্রিগোজিন। বিদ্রোহে জড়িত থাকার জন্য জেনারেল সুরোভিকিনের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে বলে খবর পাওয়া গেছে। তবে ইউক্রেনের রাশিয়ার সাবেক কমান্ডারের একটি ছবি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ
প্রকাশ করা হয়েছে। রাশিয়ার প্রখ্যাত মিডিয়া ব্যক্তিত্ব কেসেনিয়া সোবচাক সোমবার টেলিগ্রামে এই ছবিটি প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন, ছবিটি আজ তোলা হয়েছে। জেনারেল সের্গেই সুরোভিকিন বাইরে বের হয়েছেন। তিনি জীবিত সুস্থ বাড়িতে পরিবারের সঙ্গে মস্কোতে আছেন। জুনের 23 তারিখে প্রিগোজিন পুতিনের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন। ওই বিদ্রোহে সের্গেই সুরোভিকিন প্রিগোজিনকে সমর্থন দিয়েছিলেন বলে জানা যায়। প্রিগোজিন দুর্ঘটনায় নিহতের আগের দিন পর্যন্ত সুরোভিকিন ছিলেন রাশিয়া বিমান বাহিনীর প্রধান, কিন্তু 22 আগস্ট তাকে বিমান বাহিনীর প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। পরদিন প্রিগোজিন সহযোগী সহ মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গে ফেরার সময় বিমান দুর্ঘটনায় নিহত হন। পশ্চিমা বিশ্লেষকরা বলছেন, প্রিগোজিনের বিমান দুর্ঘটনার পেছনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হাত থাকতে পারে। কারণ প্রিগোজিন বিদ্রোহের সময় পুতিন বলেছিলেন পেছন থেকে ছুরিকাঘাত করা হয়েছে। তিনি এটার উপযুক্ত শাস্তির অঙ্গীকারও করেছিলেন। যদিও প্রিগোজিনের বিমান দুর্ঘটনার পেছনে পুতিন বলেছেন এই তথ্য উড়িয়ে দিয়েছে রাশিয়া, তবে ক্রেমলিন বলেছেন প্রিগোজিনের বিমানে পরিকল্পিতভাবে বিস্ফোরণ ঘটানো হয়ে থাকতে পারে। এটা মাথায় রেখে তারা তদন্ত করছেন। মণিপুর নিয়ে জাতিসংঘের রিপোর্টে ক্ষুব্ধ ভারত। 5 মাস ধরে জাতি দাঙ্গায় উত্তাল ভারতের মণিপুর রাজ্য। হাজার হাজার সেনা মোতায়েন করার পরও থেকে থেকে জ্বলে উঠছে হিংসার আগুন। শান্তি ফেরাতে আসরে নামতে হয়েছে সুপ্রিম কোর্টকেও। এই প্রেক্ষাপটে মণিপুরে মানবাধিকার লঙ্ঘন ও সরকারের অপর্যাপ্ত পদক্ষেপের অভিযোগ তুলে রিপোর্টে মোদীর সরকারের সমালোচনা করেছেন জাতিসংঘের বিশেষজ্ঞরা। পাল্টা নয়াদিল্লির দাবি রিপোর্ট বিভ্রান্তিকর, পূর্ববর্তী ধারণার বশবর্তী হয়ে তা পেশ করা হয়েছে। জানা গিয়েছে 29 আগস্ট মণিপুরের সহিংসতা নিয়ে ভারতের সরকারের কাছে একটি রিপোর্ট পেশ করেন জাতিসংঘের মানবাধিকার পরিষদের স্পেশাল প্রসিডিওর ম্যান্ডেট হোল্ডার বা বিশেষ অধিকারপ্রাপ্ত বিশেষজ্ঞরা। তাদের পেশ করা ইন্ডিয়া ইউএনএ এক্সপার্টস অ্যালার্ম বাই কন্টিনিউইং অ্যাবিউজের ইন মণিপুর শীর্ষক রিপোর্টে রীতিমতো তুলোধনা করা হয়েছে মোদী সরকারকে। বলা হয়েছে মণিপুরে মহিলাদের বিবস্ত্র করে হাঁটানো, গণধর্ষণ, হত্যার মতো ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। মানবাধিকারের হনন হয়েছে। পরিস্থিতি এত জটিল হওয়া সত্ত্বেও ভারত সরকার যথাযথ ও পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেনি। এই রিপোর্টে চরম ক্ষুব্ধ মোদী সরকার। তীব্র প্রতিবাদ জানিয়েছে জাতিসংঘের ভারতের স্থায়ী প্রতিনিধি দল। নয়াদিল্লির সাফ কথা, ওই রিপোর্টে বিভ্রান্তিকর পূর্ববর্তী ধারণার বশবর্তী হয়ে তা পেশ করা হয়েছে। এতে স্পষ্ট যারা রিপোর্ট পেশ করেছেন তাদের মণিপুরে কি ঘটছে বা সরকার কি করছে তা নিয়ে কোনো সাম্যক ধারণা নেই। এর সমস্ত ভিত্তিহীন। মণিপুরে আইন শৃঙ্খলা বজায় রয়েছে। আমরা আশা করি ভবিষ্যতে তথ্যের উপর নির্ভর করে রিপোর্ট পেশ করা হবে। উল্লেখ্য, গত 5 মাস ধরে মেইতেই কুকি জাতি দাঙ্গার আগুনে জ্বলছে উত্তর পূর্বের এই রাজ্য। প্রায় দিনই সে রাজ্য থেকে সংঘর্ষ ও রক্ত ঝরার খবর মিলছে। এখনো পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 192। আহত বহু। উত্তপ্ত পরিস্থিতির জেরে চরম দুর্দশায় দিন কাটছে মণিপুরবাসীদের। ফলে মণিপুরের আইন শৃঙ্খলা নিয়ে বারে বারে সুপ্রিম কোর্টের ভৎসনার মুখে পড়েছে কেন্দ্র ও রাজ্য সরকার। আকাশসীমা খুলে দিল নাইজার। সম্প্রতি নাইজারের ক্ষমতা দখল করেছে দেশের সেনাবাহিনী। বিদ্রোহের পর আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছিল। গত 26 জুলাই দেশের আকাশসীমা বন্ধ করে দিয়েছিল নাইজারের সেনা হুন্টা। আফ্রিকার দেশগুলোর ব্লক তাদের উপর আক্রমণ চালাতে পারে এই আশঙ্কায় আকাশসীমা বন্ধ করা হয়েছিল। সোমবার দেশের সামরিক সরকার জানিয়েছে আন্তর্জাতিক বিমানের জন্য আকাশসীমা আবার খুলে দেওয়া হয়েছে। তবে আন্তর্জাতিক বিমান নাইজার বিমানবন্দরে নামতে পারবে কিনা সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট তথ্য দেওয়া হয়নি। 26 জুলাই ক্ষমতা দখলের পর 2 আগস্ট পর্যন্ত নাইজারের আকাশসীমা বন্ধ ছিল।